উদ্ভিদের চলন, উদ্ভিদের বিভিন্ন চলনের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত চলনগুলি রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে সেটা হচ্ছে ট্যাকটিক চলন। আলো, তাপমাত্রা এবং রাসায়নিক পদার্থ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয়। শৈবাল, ভলভক্স প্রভৃতি উদ্ভিদ আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, একে ফটোট্যাকটিক চলন বলা হয়। যখন শৈবাল, ভলভক্স ইত্যাদি উদ্ভিদগুলি আলোক উদ্দীপকের প্রভাবে পরিবর্তন করে তখন তাকে ফটোনেস্টিক বা ফটোট্যাকটিক চলন বলে। তাহলে ট্যাকটিক চলন কি হলো? যখন আলো এবং তাপমাত্রা, রাসায়নিক পদার্থ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ তার অঙ্গের পরিবর্তনকে ট্যাকটিক বলে এবং এই ট্যাকটিক যখন আলোর উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে ফটোট্যাকটিক বলে। ট্রাফিক চলন, ট্রাফিক চলনটা কি? যে উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে যখন উদ্ভিদের অঙ্গের চলন ঘটে তখন তাকে ট্রাফিক চলন বলে। ফটোট্রপিক, উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখ ও আলোক রশ্মির সঙ্গে যখন সমান্তরালভাবে বৃদ্ধি পায় তখন তাকে ফটোট্রপিক বলে। হাইড্রোট্রপিক, যখন ভ্রূণ মূলের জলের উৎসের দিকে চলন হয়। ভ্রূণ মূলের জলের উৎসের দিকে হলে তাকে বলা হয় হাইড্রোচলন বা জলের দিকে হলে হাইড্রোচলন। জিও চলন হচ্ছে সেটা হচ্ছে মূল যখন সবসময় অভিকর্ষের জন্য পৃথিবীর ভর কেন্দ্রের দিকে হয়, অর্থাৎ জিও ভূ কেন্দ্রের দিকে হয় বা ভর কেন্দ্রের দিকে হয় অভিকর্ষের টানের ফলে, যে জিওট্রপিক বলে। এবার হচ্ছে ন্যাস্টিক চলন, উদ্দীপকের তীব্রতার ওপর যেটা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে ন্যাস্টিক। এরপর ন্যাস্টিককে আবার ভাগ করা হয় ফটোনেস্টি, থার্মোনেস্টি, সিসমোনেস্টি, এগুলি রয়েছে। তা ফটোনেস্টি কি? যখন পদ্ম, সূর্যমুখী বেশি আলোতে ফোটে কিন্তু সন্ধ্যা, মালতী, জুঁই কম আলোতে ফোটে, এগুলো হচ্ছে ফটোনেস্টি। অর্থাৎ শুধুমাত্র আলোর ওপর ডিপেন্ড করে যে সমস্ত চলনগুলি হয়ে থাকে সেটা হচ্ছে ফটোনেস্টি। ন্যাস্টিক চলন বলে উদ্দীপকের তীব্রতার উপরে এটা নিয়ন্ত্রিত হয়। থার্মোনেস্টি মানে বেশি উষ্ণতা, যেমন টিউলিপ ফুল। তারপর হচ্ছে সিসমোনেস্টি, যেমন হচ্ছে লজ্জাপতি, সিস অর্থাৎ স্পর্শ জনিত কারণে যেটা হয়। তারপরে হচ্ছে আমাদের রয়েছে কেমোনেস্টি, অর্থাৎ সূর্য, শিশির, পাতা, ঝাঁঝি, এগুলো হচ্ছে কেমোনেস্টি। এবার হচ্ছে স্নায়ুতন্ত্র, স্নায়ু কোষ নিয়ে গঠিত যন্ত্রের সাহায্যে প্রাণীদের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা, দেহের বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের কাজের মধ্য দিয়ে সমন্বয় সাধন করাকে স্নায়ুতন্ত্র বলে। তাহলে স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুকোষ দিয়ে গঠিত তন্ত্রের সাহায্যে যখন প্রাণীদেহের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্য দিয়ে সমন্বয় সাধন করে তাকে স্নায়ুতন্ত্র বলে। এবং গ্রাহক, যারা স্নায়ুতন্ত্রের গ্রাহকের মধ্যে পড়ে সেটা হচ্ছে ত্বক, চক্ষু, কর্ণ এবং নাসিকা, এগুলো হচ্ছে সবই স্নায়ুতন্ত্রের, আর এগুলো হচ্ছে গ্রাহক, রিসিভার। এবং কারক হচ্ছে তারা হচ্ছে পেশি, গ্রন্থি, যারা উদ্দীপনায় সাড়া দেয়। বাহক হচ্ছে স্নায়ু যার স্নায়ু স্পন্দন পরিবহন করে। নিউরন বা স্নায়ুকোষ, এইটার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন হচ্ছে দেহকোষ। এই দেহকোষের মধ্যে পড়ছে সেটা হচ্ছে ডেনড্রাইট, ডেনড্রন, নিজলদানা, নিউক্লিয়াস, নিউরোপ্লাজম এবং নিউরোফাইব্রিল। অন্যদিকে রয়েছে সেটা হচ্ছে অ্যাকশন হিল, সেটা কিন্তু রয়েছে অ্যাকশন হিল। এবং এই যে পার্টটা, এটাকে বলা হয় অ্যাকশন। এই অ্যাকশনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে শ্বাসকোষ, তারপর হচ্ছে অ্যাক্সোলেমা, মাইলিন সিদ, নিউরোলিমা এবং র্যানভিয়ারের পর্ব, এগুলি রয়েছে অ্যাক্সনের মধ্যে। বাকি স্নায়ুকোষের মধ্যে তাহলে দেহকোষ এবং অ্যাক্সন হিল্ক এবং অ্যাক্সনের মধ্যে এই বিভিন্ন উপাদানগুলি পড়ে। একদম শেষে রয়েছে সেটা হচ্ছে প্রান্ত ব্রুশ। আচ্ছা, নিউরনের যে কোষ দেহকে নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে। নিউরনের কোষ দেহের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং নিউরোফাইব্রিল, নিজলদানা প্রভৃতি অবস্থান করে। এগুলো হচ্ছে নিউরন কোষের দেহে এই সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিউরোফাইব্রিল এবং নিজলদানা ইত্যাদি অবস্থান করে। নিজলদানা হচ্ছে দেহকোষে যে ডেনড্রনের মধ্যে থাকে। নিজলদানা কোথায় থাকে? ডেনড্রনের মধ্যে থাকে। এটা হচ্ছে অ্যাকশন। দীর্ঘ শাখা প্রশাখাবিহীন যেটা হয় সেক্ষেত্রে অ্যাকশন কোষ দেহের
কোনো অংশের উৎপত্তি হয় তাকে কোষদেহের যে উৎপত্তি হয় মানে অ্যাকশন দেহকোষের কোনো যে অংশ থেকে উৎপত্তি হয় তাকে অ্যাকশন হিল্ক বলা হয় থাকে। অ্যাকশন হিল্ক রয়েছে এই যেখান থেকে তৈরি হয়ে থাকে কি দেহকোষের অংশের উৎপত্তি হয়, দেহকোষের অংশের উৎপত্তি হয় সেটাকেই অ্যাকশন হিল্ক বলে। অ্যাকশনের দেহকোষ থেকে যেখানে যে জায়গা থেকে অ্যাকশন কোষ দেহের যে অংশ উৎপত্তি হয় তাকে অ্যাকশন হিল্ক বলে। অ্যাকশনে যে মাইটোকন্ড্রিয়া এবং নিউরোফাইবেল থাকে কিন্তু কোনো নিজল দানা থাকে না। অ্যাকশনের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া এবং নিউরোফাইব্রেল। সোয়ান কোষ থাকে র্যানভিয়ার এর পর্ব দেখা যায় প্রান্তপুরুষ গঠন করে। স্নায়ুকোষ থেকে হরমোন খরিত হয় তাকে নিউরো হরমোন বলে। স্নায়ুকোষ থেকে যে হরমোন খরিত হয় তাকে নিউরো হরমোন বলে, যেমন হচ্ছে ভেসোপ্রেসিন বা অ্যান্টিডা ইউরিক হরমোন, এগুলি হচ্ছে এক একটা নিউরো হরমোন, এগুলি যেমন ভেসোপ্রেসিন বা অ্যান্টিডা ইউরিক হরমোন। তার মস্তিষ্কের অগ্রভাগ বা সামনের ভাগ এখানে অবস্থিত রয়েছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। এই সেরিব্রাল কর্টেক্স যেটা প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স সেটা কি করে প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদিকে, মানসিক বোধ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। তবে চাপ, তাপ, ব্যথা ইত্যাদি, শ্রবণ, দর্শন ইত্যাদিকে স্পর্শ নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও চাপ, তারপর হচ্ছে তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে অগ্র মস্তিষ্ক বা আমাদের যেটা রয়েছে সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের নিচে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে থ্যালামাস থাকে। গুরু মস্তিষ্কের নিচের মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে থাকে থ্যালামাস এবং আবেগজনিত প্রতিক্রিয়া ঘটে। অগ্র মস্তিষ্ক থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস থাকে। তাহলে প্রথমে থাকে থ্যালামাস, তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাস কি করে? আবেগজনিত প্রতিক্রিয়াগুলি করে। অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে থাকে হাইপোথ্যালামাসে। এছাড়াও হাইপোথ্যালামাসে কি করে? ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক সম্পর্কে বিষয়বস্তু। আর এরপরে যেটা রয়েছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক যেটা করে দর্শন, শ্রবণ নিয়ন্ত্রণ করে এবং অক্ষিগোলকের বিচলন নিয়ন্ত্রণ করে হচ্ছে মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক এখানে মস্তিষ্কের পন্স বা যোজক পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগের সহায়তা করে পশ্চাৎ মস্তিষ্ক। এই অংশে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লঘু মস্তিষ্ক, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে লঘু মস্তিষ্ক এবং অগ্র মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্ক। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কিন্তু লঘু মস্তিষ্ক এবং মেনলি আমাদের টোটাল যে সিস্টেমটা চালায় কিন্তু গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, কিন্তু বাকি ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু আমাদের বা এইটার এই অবস্থিত পন্স বা যোজক পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগের সহায়তা করে এবং লঘু মস্তিষ্ক আর কি করে? আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এ দুটো খুবই গুরুত্বপূর্ণ। পন্স বা সুষুম্নাস কাণ্ডের মাঝখানে অবস্থিত। সুষুম্নাস শীর্ষ ঘাম নিঃসরণ, শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে। সুষুম্না এবং স্নায়ু কাণ্ডকে বেষ্টন করে থাকে মেনিনজেস, এদেরকে বাইরে আঘাত থেকে রক্ষা করে। এই রয়েছে আমাদের মস্তিষ্কের একটি ছবি, যেখানে সামনের ভাগটা হচ্ছে গুরু মস্তিষ্ক এবং এর একেবারে পিছনের অংশে অর্থাৎ এই গুরু মস্তিষ্কের নিচে থাকে থ্যালামাস এবং তার নিচে থাকে হচ্ছে হাইপোথ্যালামাস। এদিকে রয়েছে সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম এবং এই যে অংশটা মধ্য মস্তিষ্ক সেটা কিন্তু রয়েছে এবং একেবারে নিচের অংশ বা পেছনে রয়েছে লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ অংশ, যেখানে পন্স এবং সুষুম্না শীর্ষক রয়েছে এবং হাইপোথ্যালামাস ও থ্যালামাস যথাক্রমে গুরু মস্তিষ্কের পর বা প্রথমে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, তার নিচে থ্যালামাস এবং তার নিচে হাইপোথ্যালামাস রয়েছে। সিএসএফ অর্থাৎ সেরিব্রোস ফাইনাল ফ্লুইড, যেটা সিএসএফ সেরিব্রোস ফাইনাল ফ্লুইড, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে অবস্থিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে অবস্থিত সেটা হচ্ছে সিএসএফ।
কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই যে সুরক্ষা প্রদান করে এবং পুষ্টি ও অক্সিজেনের দ্রব্য অক্সিজেন সরবরাহ করে সিএসএফ অর্থাৎ সেরিব্রাল ফাইনাল ফ্লুইড বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে যা অবস্থিত, যেটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুরক্ষা প্রদান এবং তার সাথে পুষ্টি ও অক্সিজেন দ্রব্য সরবরাহ করে থাকে। এরপর আমরা চোখ সম্পর্কে দেখে নেব। চোখ যেটা সেটা হচ্ছে স্কেলারা বা শ্বেতমণ্ডল কলয়েডকে রক্ষা করে। কর্নিয়া পতি এই চোখের যে স্কেলারা বা শ্বেতমণ্ডল সেটা কি করে, কলয়েড রক্ষা করে। তারপর যে কর্নিয়া পতি স্মারক মাধ্যম হিসেবে কাজ করে। করয়েড কি করে, রেটিনাকে রক্ষা করে ও বিচ্ছুরিত আলো প্রতিরোধ করে। আইরিশ বা কনিনিকা তারার অন্ধ্রকে ছোট বড় করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। রেটিনা হচ্ছে অক্ষিগোলকের একেবারে ভিতরের স্তর, স্নায়ু কোষ নিয়ে গঠিত এবং কোন কোষ থাকে রেটিনার মধ্যে। তাহলে আরেকবার এগুলি রিপিট করে দেওয়া যাক। চোখ কি, চোখের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি বা যা গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলি রয়েছে, একটি হচ্ছে স্ক্লেরা বা শ্বেতমণ্ডল যেটা কলয়েডকে রক্ষা করে। কর্নিয়া হচ্ছে প্রতিস্মারক মাধ্যম হিসেবে কাজ করে থাকে কর্নিয়া। তারপরে হচ্ছে আমাদের এই কর্নিয়া কিন্তু প্রতিস্থাপন করা হয়ে থাকে। তারপরে কি রয়েছে, করয়েড বা রেটিনাকে রক্ষা করে থাকে যেটা সেটা এবং বিচ্ছুরিত আলো প্রতিফলন করে হচ্ছে করয়েড এটাকে কিন্তু স্কেলেরা রক্ষা করে। তারপরে কিন্তু কর্নিয়া যেটা প্রতিস্মারক মাধ্যম হিসেবে কাজ করে, এবার করয়েড হচ্ছে রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোর প্রতিরোধ করে। আইরিশ বা কনিনিকা সেটা হচ্ছে তারার অন্ধ্রকে ছোট বড় করে চোখের আলো প্রবেশে নিয়ন্ত্রণ করে এবং রেটিনা হচ্ছে অক্ষিগোলকের একেবারে ভিতরের স্তর বা একদম পিছনের দিকের স্তর, যেটা স্নায়ুকোষ নিয়ে গঠিত এবং কোন কোষ থাকে এখানে। রেটিনা না বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। রড কোষ কম আলোতে সুবেদী এবং কোন কোষ বেশি আলোতে সুবেদী। তাহলে রড কোষ যেটা সেটা হচ্ছে কম আলোতে সুবেদী এবং কোন কোষ হচ্ছে বেশি আলোতে সুবেদী। রেটিনার যে অংশ অপটিক স্নায়ু মিলিত হয় সেই অংশ আলোর সুবেদী কোষ থাকে না। তাহলে এই দেখে নেওয়া যাক, যেখানে রয়েছে একটা চোখের ছবি, একদম ওপরে রয়েছে স্ক্লেরা, তারপরে রয়েছে করয়েড, তারপরে রয়েছে রেটিনা, তারপরে হচ্ছে পিতবিম্ব এবং অপটিক স্নায়ু হচ্ছে এটা। অন্যদিকে রয়েছে যেটা রয়েছে চোখের সিলিয়ারি বডি, কনজাংটিভা, তারপরে রয়েছে কর্নিয়া এবং আইরিস রয়েছে একেবারে। তারপরে আরও সম্মুখে রয়েছে তারারন্ধ্র, লেন্স, অ্যাকুইরাস, হিউমার। তারপর হচ্ছে এই যে অংশটা সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট এবং একেবারে মাঝের যে অংশটা সেটা যে ভিট্রিয়াল হিউমার। এই ভিট্রিয়াল হিউমার কিন্তু একেবারে মধ্যবর্তী অংশতে থাকে। এই যে অংশটা এটা হচ্ছে অন্ধবিন্দু। এই অংশের প্রতিবিম্ব সৃষ্টি ও হয় না তাকে যে অংশ প্রতিবিম্ব সৃষ্টি হয় না তাকে অন্ধবিন্দু বলা হয়। রেটিনার যে অংশে কোষের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে পিতবিম্ব বলে। অর্থাৎ পিতবিম্ব যেখানে হচ্ছে রেটিনার যে অংশে কোষের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে পিতবিন্দু বলা হয়, এবং তার উল্টো দিকে যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয় না যে অংশে সেখানে হচ্ছে অন্ধবিন্দু তৈরি হয়। অ্যাকুয়াস হিউমার এটা হচ্ছে লেন্সের সম্মুখ ভাগে অবস্থিত হচ্ছে অ্যাকুয়াস হিউমার হচ্ছে লেন্সের সম্মুখ ভাগ বা সামনের অংশে রয়েছে। প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে থাকে অ্যাকুয়াস হিউমার এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। লেন্স বা মণি আইরিশের পেছনে স্থিতিস্থাপক লেন্স অবস্থিত, যেটি সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে ঝুলানো থাকে, এটাকে অক্ষি কোটরে বলে। আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর প্রকাশ করে থাকে। এটি প্রকাশ করে। এবার হচ্ছে বিভিন্ন গমন অঙ্গ দেখে নেব। অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। প্যারামিসিয়াম যেটা রয়েছে তার গমন অঙ্গ হচ্ছে প্যারামিসিয়াম, সেটা হচ্ছে সিলিয়া বা সিলি। ইউগোলিনার হচ্ছে ফ্ল্যাজেলা। মাছের হচ্ছে মায়োটাম পেশি। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে যে সম্পর্ক সেটা এবার দেখে নেব। নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন
দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি ও বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে থাকে তাকে ক্রোমোজোম বলে। এবং ওয়াল্ডারের প্রথম ক্রোমোজোম কথাটি ওয়াল্ডায়ার প্রথম ক্রোমোজোম কথাটি প্রবর্তন করেন। কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা বা অর্থাৎ ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয়। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত। ডিএনআর প্রোটিন সংশ্লেষে সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হলো জিন, অর্থাৎ ডিএনএর বিশেষ অংশই হলো জিন। জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক ও বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। 23 জোড়া অর্থাৎ 46টি মোট ক্রোমোজোম মানবদেহে রয়েছে। 23 জোড়া বা 46টি ক্রোমোজোম। 1 জোড়া রয়েছে, তার মধ্যে হচ্ছে অটোজোম এবং হচ্ছে 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটি দুটি সেক্স ক্রোমোজোম রয়েছে, XX এবং XY। তারপর হচ্ছে গ্যামেট অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23। ডিম্বাণু এবং শুক্রাণুর যে ক্রোমোজোম সংখ্যা সেটা হচ্ছে 23। ডিএনএর উপাদান দ্বিতন্ত্রী যে রয়েছে ডিঅক্সিরাইবোজ শর্করা। প্রধান 4টি নাইট্রোজেন বেস থাকে এখানে ডিএনএতে। এছাড়াও অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলো রয়েছে। জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে যেটা সেটা। তাহলে ডিএনএ সম্পর্কে কি জানতে হবে? যেটা হচ্ছে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ বা যেটা ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে এটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিঅক্সিরাইবোজ শর্করা এবং 4টি নাইট্রোজেনের বেস থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে একতন্ত্র রাইবোজ শর্করা এবং থাইমিনের পরিবর্তে এখানে ইউরাসিল থাকে। অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল থাকে এখানে। অ্যাডিনিন, গুয়ানিন যেটা থাকে তার সাথে ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে। ওখানে থাইমিন থাকে, এখানে আরএনএতে ইউরাসিল থাকে। প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এরপর আমরা দেখে নেব বৃদ্ধি, প্রজনন ও পরিব্যাপ্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। বৃদ্ধি, জনন, পরিব্যাপ্তি, বিবর্তন প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। জীববিদ্যার বিভিন্ন শাখা যেমন হচ্ছে উদ্ভিদবিদ্যা বা বোটানি, তারপর হচ্ছে প্রাণীবিজ্ঞান বা জুলজি রয়েছে, তারপরে হচ্ছে জীবাণুবিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। এছাড়াও আরও অন্যান্য শাখাগুলি হলো অনাক্রম বিদ্যা বা ইমিউনোলজি, তারপর হচ্ছে বংশগতিবিদ্যা বা হেরিডিটি, কলাবিদ্যা বা হিস্টোলজি, ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। বায়োলজি বা জুলজির জনক হলেন অ্যারিস্টটল, বোটানির জনক হলেন থিওক্রাস্টাস। তাহলে বায়োলজি বা জুলজির মানে প্রাণীবিদ্যার এবং উদ্ভিদবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল, এবং শুধুমাত্র বোটানি যেটা সেটার কিন্তু জনক থিওক্রেটাস। হিপোক্রেট হচ্ছেন ওষুধের জনক, হিপোক্রেট বা হাইপোক্রেট। হ্যানিম্যান হচ্ছে হোমিওপ্যাথিকের জনক। তারপর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে ট্যাক্সোনমির জনক। আরেকবার বায়োলজি বা জুলজির জনক যেটা সেটা হচ্ছে অ্যারিস্টটল, বোটানির জনক হচ্ছে থিওফ্রস্টাস। হিপোক্রেট হচ্ছেন মেডিসিনের জনক। হ্যানিম্যান হচ্ছেন হোমিওপ্যাথির জনক। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে ট্যাক্সোনমির জনক। বিজ্ঞানী হুইটেকার জীবদের 5টি ভাগে বিভক্ত করেন। এগুলো হচ্ছেন মনেরো কি? এরা এককোষী এবং প্রোক্যারিওটিক কোষ যুক্ত আদি কোষ, প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বা এককোষী। যেমন হচ্ছে মনেরোর মধ্যে পড়ে যারা ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, নীলাভ, সবুজ শৈবাল, এরা হচ্ছে সবই মনেরো। এটা শ্রেণীবিভাগ করেন আমাদের হুইটেকার। এরা মনেরো হচ্ছে এক প্রকার এরা এককোষী এবং প্রোক্যারিওটিক বা আদি কোষ, যেমন ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে মাইক্রোপ্লাজমা, নীলাভ, শৈবাল। তারপর হচ্ছে প্রোটিস্টার মধ্যে পড়ে, এরাও এককোষী। ইউগ্লিনা এবং যেটা আমিবা, ইউগ্লিনা এবং যেটা রয়েছে প্যারামেসিয়াম, এরা হচ্ছে এককোষী এবং প্রোটিস্টা গোষ্ঠীর মধ্যে পড়ে। তারপর হচ্ছে
ফাঙ্গি হচ্ছে এককোষী বা বহুকোষী এবং ইউক্যারিওটিক বা আদর্শ কোষ, যেমন ইস্ট, মিউকর এবং পেনিসিলিয়াম, এগুলো হচ্ছে ফাঙ্গাস বা ফাঙ্গি। তবে হচ্ছে প্ল্যান্টটি হচ্ছে বহুকোষী, যেটা ইউক্যারিওটিক, যেমন হচ্ছে শৈবাল, ফার্ন। তবে হচ্ছে 5 নম্বরে রয়েছে অ্যানিমালিয়া হচ্ছে বহুকোষী ইউক্যারিওটিক, যেখানে উদাহরণস্বরূপ পরিফেরা, অঙ্গুরিমাল এবং সন্ধিপদ, এগুলি সব হচ্ছে অ্যানিমালিয়ার মধ্যে পড়ে। এবার জীবজগৎ সম্পর্কে আমরা দেখে নেব এবার। অ্যালগি বা শৈবাল, যেমন হচ্ছে উদাহরণ হিসাবে যেটা বলা হয় সেটা হচ্ছে ক্লাইমাইডোমোনাস, তারপর হচ্ছে স্পাইরোগাইরা, এগুলি সব হচ্ছে অ্যালগি বা শৈবাল। ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না, দেহে এককোষী এবং বহুকোষী সূত্রাকার হয়, এটাই হচ্ছে অ্যালগি বা শৈবালের বৈশিষ্ট্য বা যেটা তাদের গঠন। ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না, দেহ এককোষী বা বহুকোষী সূত্রাকার হয়, এবং উদাহরণ হিসেবে অ্যালগি বা শৈবাল হচ্ছে ক্লাইমোডোমোনাস, স্পাইরোগাইরা। এরপর হচ্ছে ব্রায়োফাইটা বা মস, এই ধরনের যারা রয়েছে, যে দেহে প্রকৃত মূল, কাণ্ড, পাতা থাকে না, ফুল, ফল, বীজ হয় না, তাদেরকে বলা হয় ব্রায়োফাইটা বা মস। যেমন হচ্ছে রিক্সিয়া, তারপর হচ্ছে প্রোগোনেটাম। তারপর আমরা দেখে নেব টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় যেই সমস্ত রয়েছে, যেমন ড্রায়োপ্টেরিস, তারপর হচ্ছে লাইকোপিডিয়াম, এগুলি মূল, কাণ্ড, পাতা থাকে, ফুল, ফল, বীজ হয় না। জিমনোস্পার্ম বা বীজের মধ্যে রয়েছে, যেমন হচ্ছে পাইনাস, সাইকাস, বীজ হলেও ফল হয় না। তারপরে কি রয়েছে অ্যাঞ্জিওস্পার্ম, তাহলে কি রয়েছে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি বা জিমনোস্পার্ম, যেমন পাইনাস, সাইকাস, বীজ হলেও ফল হয় না, এটা হচ্ছে জিমনোস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে যেমন গুপ্তবীজি অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে আমাদের ব্যক্তবীজি হচ্ছে বীজ হলেও ফল হয় না, এটা হচ্ছে ব্যক্তবীজি বা জিমনোস্পার্ম, এবং ফুল, ফল সব কিছুই হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওস্পার্ম, যেটা গুপ্তবীজি, যেমন হচ্ছে আম, লিচু, ধান, গম। এরপর হচ্ছে প্রাণী রাজ্য সম্পর্কে দেখে নেব। পরিফেরা গোষ্ঠী কারা রয়েছে। পরিফেরার মধ্যে রয়েছে সাইকন, বাথ স্পঞ্জ, সারা দেহে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। নিডেরিয়া হচ্ছে হাইড্রা, জেলিফিশ এবং কর্ষিকা থাকে এদের। ডিনেফোরার মধ্যে উদাহরণ হচ্ছে বোরো, তারপর হচ্ছে হার্মিফোরা, 8টি চিরুনির মতো সিলিয়া থাকে। তবে প্লাটিহেলমিনথিস, ফিতাকৃমি, প্ল্যানেরিয়া, দেহ চ্যাপ্টা হয়। তবে হচ্ছে অ্যাস্কেলমিনথিস, যেমন দেহ নলাকার, গোলকৃমি, তারপর হচ্ছে গোদা কৃমি ইত্যাদি। অ্যানিলেডাস শ্রেণীর মধ্যে পড়ে কেঁচো, জোঁক, আংটির মতো খণ্ডকযুক্ত। আর্থ্রোপোডা হচ্ছে আরশোলা মৌমাছি, দেহ খণ্ডকযুক্ত এবং একজোড়া পোর্শীয় সন্ধিন উপাঙ্গ থাকে। মোলাস্কার মধ্যে দেহ নরম, নমনীয়, মেন্টেল না প্যালিয়াম নামক পাতলা পর্দা থাকে। তবে ঝিনুক, শামুক, অ্যাপেল শামুক, এইগুলি। তবে হচ্ছে অ্যাকাইনোডার্মাটা, যেমন রয়েছে তারা মাছ, সমুদ্র শসা, দেহ কণ্ঠময় হয়। কর্ডাটা হচ্ছে হাঙর। অস্ট্রিকথিস হচ্ছে রুই, ইলিশ। অ্যাভিস হচ্ছে ময়ূর, উট পাখি। ম্যামেলিয়া হচ্ছে মানুষ, বাঘ। বিজ্ঞানসম্মত নাম দেখে নেব। মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সাপিয়েন্স। বাঘের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। পদ্মের হচ্ছে নিউলুমকে লুমিফেরা। তারপরে হচ্ছে জবা, হিবিস্কাস রোজা, যেটা রয়েছে সাইনেলামস। বটের হচ্ছে যেটা রয়েছে সেটা আচ্ছা ধানের ক্ষেত্রে রয়েছে আচ্ছা ফিকাস, তারপর হচ্ছে বেখালিনিস, এটা হচ্ছে বট। অরাইজা স্যাটিভা হচ্ছে ধান। এরকমভাবে রুই মাছের লবিয়া রহিতা, কোনো ব্যাঙের হচ্ছে বুফো মেলানো টিকটাস। তারপর হচ্ছে সোনা ব্যাঙ হচ্ছে সেটা হচ্ছে রানা ট্রাইট্রিনা। পায়রার হচ্ছে লিভিয়া। এরপর আমরা দেখে নেব যেটা কোষ।
কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে সাইটোলজি। প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়। রবার্ট হুক 1665 সালে মূলত কোষ আবিষ্কার করেন এবং লিওয়ান হুক 1674 সালে সজীব কোষ আবিষ্কার করেন। তা কোষ আবিষ্কার করেন হচ্ছে মৃত কোষ, সেটা হচ্ছে 1665 সালে রবার্ট হুক, এবং লিওয়ান হুক সেটা 1674 সালে সজীব কোষ বা জীবিত কোষ আবিষ্কার করেন লিওয়ান হুক। 1932 সালে নল ও রস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। 1932 সালে নল ও রস্কা। বৃহত্তম কোষ হচ্ছে উট পাখির ডিম, অনিষিক্ত। ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালগিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হচ্ছে ক্ষুদ্রতম কোষ। মানবদেহের বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাশয়। মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে বৃহত্তম হলো ডিম্বাশয়, দীর্ঘতম স্নায়ুকোষ। মানবদেহের ক্ষুদ্রতম শুক্রাণু বা লোহিত রক্তকণিকার দৈর্ঘ্যের সমান। মানবদেহের কোষ থাকে প্রায় 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি। মানবদেহে মোট কোষ থাকে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি। মানবদেহের ক্ষুদ্রতম শুক্রাণু বা লোহিত রক্তকণিকার দৈর্ঘ্যের সমান। মানবদেহের ক্ষুদ্রতম শুক্রাণু বা যা লোহিত রক্তকণিকার, দীর্ঘতম স্নায়ুকোষ, ক্ষুদ্রতম হচ্ছে শুক্রাণু। মানবদেহের বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাশয়। এরপর হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আদি কোষ বা অনুন্নত যে শ্রেণীর, যে ক্ষেত্রে দেখা যায় ব্যাকটেরিয়া, শৈবাল এবং নিউক্লিয়াস অসম্পূর্ণ। প্লাস্টিড, তারপরে কি রয়েছে, প্লাস্টিড রয়েছে। তারপরে আমাদের কি রয়েছে, গলকি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া থাকে না। রাইবোজোম 70S প্রকৃতির হয়ে থাকে। ইউক্যারিওটিক হচ্ছে আদর্শ কোষ, উন্নত উদ্ভিদ ও প্রাণী নিউক্লিয়ার সম্পূর্ণ থাকে। প্লাস্টিড, গলকি বডি, লাইসোজোম এবং মাইটোকন্ড্রিয়া থাকে। রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির হয়। উদ্ভিদ কোষ প্রাচীর থাকে, সেন্ট্রোজোম এবং লাইসোজোম থাকে না। প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নেই, উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর রয়েছে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর রয়েছে কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর নেই। যেমন হচ্ছে সেন্ট্রোজোম, লাইসোজোম থাকে প্রাণী কোষের থেকে। কোষ প্রাচীর কি? মুখ্য প্রাচীরে সাধারণত সেলুলোজ থাকে, গৌণ প্রাচীরে সেলুলোজ এবং হেমোসেলুলোজ ও লিগনিন উপাদান থাকে। কোষ পর্দা হচ্ছে ত্রিস্তরীয় হয়ে থাকে, প্রোটিন, লিপিড এবং প্রোটিন এইভাবে থাকে কোষ পর্দা। রবার্টসন 1959 সালে আবিষ্কার করেছিলেন। এরপর হচ্ছে দেখে নেব সাইটোপ্লাজম। আমাদের যে সাইটোপ্লাজমের যে দেহ তরল স্বচ্ছ দানাদার পদার্থ নিউক্লিয় পর্দা ও কোষ পর্দার মাঝে অবস্থান করে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে যে অর্ধতরল স্বচ্ছ দানাদার পদার্থ নিউক্লিয় পর্দা ও কোষ পর্দার মাঝে অবস্থান করে। এরপর হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে রবার্ট ব্রাউন 1831 সালে আবিষ্কার করেন। আদর্শ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাম, নিউক্লিওপ্লাজম এবং যে রয়েছে নিউক্লিওলাস এগুলো রয়েছে। এছাড়াও এইগুলি যে এবার মানে রিংয়ের আকারে ঘুরছে, এগুলি হচ্ছে ক্রোমোজোম। কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে কারণ কোষের মস্তিষ্ক বলা হয় কারণ জৈবিক যে সমস্ত ক্রিয়া সেগুলিকে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে এবং আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা। এই 4টে জিনিস কিন্তু রয়েছে আদর্শ নিউক্লিয়াসের ক্ষেত্রে: নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিওপ্লাজম। কোষের ইন্টারফেস যে দশা, সেখানে কিন্তু ক্রোমাটিন সূত্র বা নিউক্লিওপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম প্যাঁচানোর সূত্রাকার যে কি থাকে, সূক্ষ্ম প্যাঁচানো অংশ থাকে, এগুলিকে কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোমে রূপ ধারণ করে থাকে। তাহলে আদর্শ নিউক্লিয়াসের কটি অংশ? 4টে অংশ থাকে। এগুলি হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা। কোষের ইন্টারফেস দশায় ক্রোমাটিন সূত্র বা
আমাদের নিউক্লিয় প্লাজমে অসংখ্য সূক্ষ্ম প্যাঁচানো সূত্রাকার অংশ থাকে, সেইগুলিকে কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোমে রূপ ধারণ করে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, যেটা আমাদের অ্যাডিনোসিন ডাইফসফেট, এটাতে এটিপি হয় থাকে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বিজ্ঞানী বেন্ডা প্রথম 1898 সালে আবিষ্কার করেন মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তির ঘর বলা হয় থাকে এবং স্বাদ শোষণে কেশব চক্রের সময় এডিপি থেকে এটিপিতে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, যা সজীব দেহের জৈবিক কার্যকলাপে সাহায্য করে থাকে। বহিঃপর্দার গায়ে দানাগুলি পার্সনের অধ একক বলা হয়ে থাকে, অর্থাৎ বহিঃপর্দার গায়ে যে দানাকার থাকে সেগুলিকে পার্সনের অধ একক বলে। অন্তঃক্ষরাতা বা অন্তঃপর্দার গায়ে যে দানাগুলি অক্সিন বা F0 F1 দানা বলা হয়ে থাকে, এবং অন্তঃপর্দা বা বহিঃপর্দার মাঝে যে খাঁজকে ক্রিস্টি বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে যেটা রয়েছে গোলাকার, ডিম্বাকার বা লম্বা আকৃতির হয়ে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়াও সিস্টার্নি ভেসিকল টিউবুলিন থাকে। স্টেরয়েড হরমোন যেমন টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গলগি বডি কি? চাকতির মতো উৎসেচক হরমোন ক্ষরণ করে নিয়ন্ত্রণ করে। চাকতির মতো উৎসেচক হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। খাদ্যবস্তু সঞ্চয় করে। শুক্রাণুর যে অ্যাব্রোজ গঠন করে থাকে, অ্যাব্রোজম। লাইসোজোম দেখে নেব। সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় থাকে লাইসোজোমকে। এছাড়াও আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে পাচিত হয়। শ্বেত রক্তকণিকার বা কণিকার লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে ব্যাকটেরিয়ার, ভাইরাস ইত্যাদি ধ্বংস করে। প্লাস্টিড হেকেল 1886 সালে এটা আবিষ্কার করেন। প্লাস্টিড 3 প্রকারের হয়ে থাকে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এগুলো দেখে নিতে হবে, এবং হচ্ছে লিউকোপ্লাস্ট। প্রথমে দেখে নেব ক্লোরোপ্লাস্ট কি। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের হয়ে থাকে। সালোক সংশ্লেষের আলোক যে দশা বা আলোক বিক্রিয়া ঘটায় গ্রানা অঞ্চলে এবং অন্ধকার বিক্রিয়ায় স্ট্রোমা অঞ্চলে ঘটে থাকে সবুজ বর্ণের, যেটা ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশায় গ্রানা অঞ্চল এবং অন্ধকার দশাতে হচ্ছে স্ট্রোমা অঞ্চলে হয়ে থাকে, এগুলো ক্লোরোপ্লাস্ট। এবং ক্রোমোপ্লাস্ট কি? সবুজ ছাড়া অন্যান্য বর্ণের আলোতে হয়ে থাকে। শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ আলো, এবং ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ আলো ছাড়া অন্যান্য বর্ণ যেমন হলুদ, কমলা, লাল ইত্যাদিতে কিন্তু ক্রোমোপ্লাস্ট কাজ করে। বিভিন্ন অঙ্গের গঠন, বর্ণ এবং পরাগযোগে সাহায্য করে থাকে ক্রোমোপ্লাস্ট। এবং লিউকোপ্লাস্ট হচ্ছে কোনো বর্ণ নেই, খাদ্য সঞ্চয় করে রাখে, এবং রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে রাইবোজোমকে। সেন্ট্রোজোমকে বেমতন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম। প্রাণীকলার মধ্যে রয়েছে আবরণী কলা। ত্বক বিভিন্ন অঙ্গতন্ত্রের মুক্ত তলে অবস্থিত, বাইরে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এই কলা উৎসেচক হরমোন ইত্যাদি ক্ষরণ করে। ত্বক শ্বাসনালী, পরিপাক নালী, মূত্র জ্বলন নালীর অভ্যন্তর ভাগ। এরপরে রয়েছে আমাদের যোগ কলা হচ্ছে যেটা অ্যাডিপোজ কলা, তরুণাস্থি, হাড়, রক্ত ইত্যাদি লসিকা। দেহ ত্বকের বিভিন্ন পেশিকলার অন্তর্বর্তী স্থানে অস্থি, তরুণাস্থি, রক্ত ইত্যাদি স্থানে অবস্থিত হচ্ছে যোগ কলা। যোগ বিভিন্ন কলা বা অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে। যোগ কলা সারা দেহে পুষ্টি প্রদান করে থাকে। পেশিকলা কি? কঙ্কাল পেশি, হৃদপেশি এবং মসৃণ পেশি, এই 3টে ধরনের পেশি রয়েছে। হৃৎপিণ্ড ও বিভিন্ন অন্তর অঙ্গে বা অন্তরতন্ত্রে এই কলা অবস্থিত। পেশি গঠন করে এবং দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে রক্ষা করে থাকে হচ্ছে আমাদের পেশিকলা। এরপর হচ্ছে স্নায়ুকলা। মস্তিষ্ক এবং সুষুম্না স্নায়ুকাণ্ডে অবস্থিত। বিভিন্ন স্নায়ুর উদ্দীপক গ্রহণ, পরিবহন ও উদ্দীপনায় সাড়া প্রদান করে কাজগুলি করে থাকে। উদ্ভিদ কলার মধ্যে রয়েছে ভাজক কলা,
যেটা হচ্ছে মূল, কাণ্ড ও কক্ষিক মুকুল বা বর্ধিষ্ণু অঞ্চলে থাকে। ভাজক কলার কোষগুলি আকারে ছোট এবং দৈর্ঘ্য প্রস্থে সমান হয়, সর্বদাই বিভাজনে সক্ষম ও পাতলা পর্দা থাকে। মাইটোসিস কোষ বিভাজনে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি হয়। স্থায়ী কলা দুই প্রকার, সরল স্থায়ী কলা এবং যার মধ্যে রয়েছে প্যারেনকাইমা। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় থাকে। খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় ও সংবহন এই কলার প্রধান কাজ হয়ে থাকে। সজীব রয়েছে, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, তারপরে হচ্ছে আমাদের মধ্যে পড়লো যেটা, সেটা হচ্ছে প্যারেনকাইমা, তারপর হচ্ছে সজীব রয়েছে যার মধ্যে, সেটা হচ্ছে কোলেনকাইমা কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকে থাকে, উদ্ভিদে দৃঢ়তা প্রদান করে। তারপরে রয়েছে স্ক্লেরেনকাইমা, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকে থাকে, উদ্ভিদে দৃঢ়তা প্রদান করে, যেটা হচ্ছে মৃত কোষ। জটিল স্থায়ী কলা হচ্ছে দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে জাইলেম, একটা ফ্লোয়েম। জাইলেম কি করে? মূল কাণ্ডের পাতায় থাকে হচ্ছে জাইলেম, যেটা মূল কাণ্ডের পাতায় থাকে, এবং প্রধান উপাদান হচ্ছে ট্রাকিয়া, জাইলেম, প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। জাইলেম, প্যারেনকাইমা বাদে বাকি সব হচ্ছে যেটা মৃত। জল এবং খনিজ লবণ মূল থেকে উপরের দিকে যাওয়ার প্রধান কাজ হচ্ছে ফ্লোয়েম। মূল কাণ্ডে ও যেটা পাতায় থাকে, প্রধান উপাদান হচ্ছে যেটা সঙ্গী কোষ। তারপর হচ্ছে যেটা রয়েছে ফ্লোয়েম, প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। পাতায় উৎপন্ন খাদ্যকে নিম্নে নিয়ে আসে, প্রধান কাজ। এবং ফ্লোয়েম যেটা রয়েছে, ফ্লোয়েম, প্যারেনকাইমা বাদে বাকি সবগুলি হচ্ছে সজীব। সালোক সংশ্লেষ। ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় পরিবেশ থেকে জল, কার্বন ডাই অক্সাইড এর সাহায্যে শর্করা এবং গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং গ্লুকোজ সংশ্লেষিত হয়ে উৎপন্ন খাদ্য সৌরশক্তি আবদ্ধ শক্তির কারণ ঘটে এবং উপজাত বস্তুর জল ও অক্সিজেনের উৎস হয়, তখন তাকে সালোক সংশ্লেষ বিক্রিয়া বলে। ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ সালোক সংশ্লেষ ঘটে। এককোষী প্রাণী ইউগ্লিনা, ক্রাইসোমিয়া, ব্যাকটেরিয়া, রোডোসিউডোমোনাস ইত্যাদি ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষ সম্পূর্ণ হয়। সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি হলো কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক, রঞ্জক পদার্থ, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড। স্থলজ উদ্ভিদরা মাটির কৌশিক জল মূলরম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় সরবরাহ করে। জলজ উদ্ভিদ জলাশয় থেকে ব্যাপন প্রক্রিয়ায় ও পরাশ্রয়ী উদ্ভিদরা বায়বীয় মূল দিয়ে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প শোষণ করে। ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা, তারপর হচ্ছে কোয়ান্টাম কণা শোষণ করে। নীল ও লাল অংশকে সালোক সংশ্লেষের কার্য বর্ণালী বলা হয়। খনিজ পুষ্টি। ম্যাক্রো উপাদান উদ্ভিদে তুলনামূলকভাবে বেশি পরিমাণ থাকে। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এবং এইগুলো হচ্ছে ম্যাক্রো উপাদান। মাইক্রো উপাদানের মধ্যে অল্প পরিমাণে, যেমন লোহা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডিনাম, ক্লোরিন, নিকেল। শ্বসন, যে প্রক্রিয়ায় রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য জারিত হয়ে খাদ্যবস্তু স্থৈতিক শক্তিতে মুক্তি ঘটে তাকে শ্বসন বলে, রেসপিরেশন। উদ্ভিদের শ্বসন স্থান হচ্ছে পত্ররন্ধ্র। উদ্ভিদের পাতায় বহিস্থ যে অসংখ্য সূক্ষ্ম রন্ধ্র বা পত্ররন্ধ্র থাকে। লেন্টিসেল, গুল্ম বা বৃক্ষজাতীয় উদ্ভিদের বায়ব অংশ, বিশেষ করে ত্বকের বিভিন্ন অংশে এক প্রকার ছোট ছোট ছিদ্র থাকে, লেন্টিসেল বলে। শ্বাস মূল ছিদ্র, সুন্দরী, গরান, গেও হচ্ছে শ্বাসমূল ছিদ্র থাকে। প্রাণীদের শ্বাস অঙ্গ, দেহদল, যেটা অ্যামিবা, প্যারামিসিয়াম, হাইড্রা, স্পঞ্জ, এগুলি হচ্ছে দেহতল। শ্বাসনালী হচ্ছে পতঙ্গ। ফুলকা হচ্ছে রুই, কাতলা, চিংড়ি, শামুক ইত্যাদি হচ্ছে ফুলকা থাকে প্রধান শ্বাস অঙ্গ হিসাবে। এবং দেহতল হচ্ছে অ্যামিবা, প্যারামিসিয়াম, হাইড্রা, স্পঞ্জ। অতিরিক্ত শ্বাসযন্ত্র থেকে কই, শিঙি, মাগুর, ফুসফুস, উভয়চর পক্ষী, সরীসৃপ এবং মানুষ, এদের উভয়চর পক্ষী, সরীসৃপ, মানুষ, এদের ফুসফুস থাকে প্রধান শ্বাসঅঙ্গ হিসাবে। ফুসফুস হচ্ছে মানুষের দুটি বক্ষ গহ্বরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত ত্রিকোণ আকার বা শঙ্কু আকার, গোলাপি রং এবং প্লুরা নামক আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। পুষ্টি।
মানবদেহে 6 রকমের পুষ্টি রয়েছে, কার্বোহাইড্রেট ও শর্করা। উপাদান হচ্ছে CHO। দৈনিক খাদ্যে প্রায় 70 থেকে 80% শর্করা থাকে, যা দেহ গঠনে অংশ নেয়। 1 গ্রাম শর্করা জারণে 4.1 ক্যালোরি শক্তি উৎপাদন করে কিলোক্যালোরি। প্রয়োজনে শর্করা যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে। প্রোটিন CHNOP। জীবদেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অবস্থিত উপাদান। 1 গ্রাম প্রোটিনের জারণ 4.2 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে। ফ্যাট কি রয়েছে? ফ্যাট হচ্ছে প্রধান উপাদান হচ্ছে CHO। হাইড্রোজেন এখানে বেশি পরিমাণে থাকে। 1 গ্রাম ফ্যাটের পরিমাণ 9.3 কিলোক্যালোরি। শক্তি পাওয়া যায়, তাপ সংরক্ষণে সহায়তা করে। ADEK হচ্ছে ভিটামিন যারা রয়েছে তারা হচ্ছে আমাদের ফ্যাটে বা তেলে বা স্নেহ পদার্থে বা চর্বিতে দ্রবীভূত হয়। ADEK। ভিটামিন কি? যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গড়ে তোলে, যারা হবে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়, তা হলো ভিটামিন বা খাদ্য প্রাণ। 1921 সালে বিজ্ঞানী ক্যাসিমার ফ্র্যাঙ্ক ভিটামিন এই যে ব্যাপারটা সেটা কিন্তু প্রথম 1921 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্র্যাঙ্ক ভিটামিন নামকরণ করেন। জলে দ্রবীভূত ভিটামিনগুলো হচ্ছে B-P-C বা বি কমপ্লেক্স ও সি। ফ্যাট বা তেলে বা স্নেহ পদার্থে দ্রবীভূত হচ্ছে ADEK এই ভিটামিনসগুলি। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল। দেহের সামগ্রিক বৃদ্ধি, রেটিনা রড কোষ গঠনে সাহায্য করে এবং ভিটামিন এর অভাবে রাতকানা রোগটি বা অন্ধত্ব হয়ে থাকে। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সংশ্লেষিত হয় এবং অস্থি ও দন্ত গঠনের সহায়তা করে থাকে। ভিটামিন ডি ক্যালসিফেরল আবার টোকোক্যালসিফেরল অক্সিক্যালসিফেরল দুটি ভাগে ভাগ করা যায়। এর অভাবে ছোটদের রিকেট রোগ এবং বড়দের অস্টিওম্যালেশিয়া হয়ে থাকে। ভিটামিন ই যার রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল। মানবদেহের বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে। মাতৃস্তন থেকে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে। ভিটামিন কে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন রক্তে প্রোথ্রম্বিনের মাত্রা স্বাভাবিক রাখে এবং রক্ত তঞ্চনে সাহায্য করে, যেটা আমাদের ফাইলোকুইনন বা প্রোথ্রম্বিন যেটা মাত্রা স্বাভাবিক রাখে। ন্যাপথোকুইনন যেটা রক্তের স্বাভাবিক মাত্রা রাখে এবং রক্ততঞ্চনে সাহায্য করে থাকে। বি কমপ্লেক্সের মধ্যে রয়েছে B1 হচ্ছে থিয়ামিন। থিয়ামিন কি হয়? এটি মানুষের শরীরের শক্তি উৎপাদন ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এর অভাবে বেরি রোগ হতে পারে। ভিটামিন বি হচ্ছে রাইবোফ্লেভিন। এর অভাবে ত্বকের সমস্যা যেমন ঠোঁটের কোণে ফাটল হতে পারে। ভিটামিন B3 হচ্ছে নিকোটিন অ্যাসিড বা নিয়াসিন। এটা মানব শরীরের বিপাক প্রক্রিয়াতে ক্রিয়া ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে। এর অভাবে হচ্ছে পেলাইগ্রা রোগ বা প্লেগ্রা রোগ হতে পারে। ভিটামিন B5 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড। এটি শরীরের বিভিন্ন উপাদান ও কোষের মেরামত ও বিকাশে সাহায্য করে। ভিটামিন B6 হচ্ছে পাইরোডক্সিন। এর অভাবে কি হয়? এটি স্নায়ুতন্ত্রের কার্যকারিতা, রক্ত কণিকা উৎপাদন এবং শরীরের প্রোটিন বিপাক ক্রিয়ায় সাহায্য করে। এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। ভিটামিন B7 হচ্ছে বায়োটিন। এটির শরীরের কোষের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এর অভাবে ত্বকের সমস্যা, চুল পড়া হতে পারে। ফলিক অ্যাসিড ভিটামিন B9 এটি কোষের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এবং গর্ভাকালে ভ্রূণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ফলিক অ্যাসিড। তাছাড়া এর অভাবে অ্যানিমিয়া হতে পারে। তবে যে ভিটামিন B12 সায়ানোকোবালামিন এর অভাবে স্নায়বিক সমস্যা ও রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়ে থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি, অ্যাসকর্বিক এর মাড়ি সুস্থ রাখে এবং ভিটামিন অভাবে স্কার্বি রোগ হয়ে থাকে। বিভিন্ন রোগ ও ভ্যারিয়াস কাইন্ড অফ ডিজিজ প্রোটোজোয়া আদ্যপ্রাণী ঘটিত যে রোগগুলি দেখে নেব। প্রথমে হচ্ছে বিভিন্ন রোগ। প্রথমে হচ্ছে প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ঘটিত রোগ, যেমন হচ্ছে ম্যালেরিয়া, অ্যামিবিয়ারিস, জিয়ারডিসিস, কালা জ্বর, স্লিপিং সিকনেস এইগুলি হচ্ছে। তারপর হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক ঘটিত রোগ হচ্ছে দাঁত, হাঁচা, চুলি, অ্যালার্জি, তারপর হচ্ছে গলা ও ফুসফুসের রোগ, অ্যাথলিট ফুট, এইগুলি হচ্ছে সব ফাঙ্গাস ঘটিত রোগ। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেগুলি রয়েছে
হচ্ছে টিউবারকুলোসিস, যক্ষা, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, টিটেনাস, হুপিং কাশি, ডিপথেরিয়া, তারপর হচ্ছে নিউমোনিয়া, এইগুলি রয়েছে। 1 নম্বর রয়েছে কি ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, টিটেনাস, হুপিং কাশি, ডিপথেরিয়া, নিউমোনিয়া। তারপরে রয়েছে ভাইরাস ঘটিত যে রোগগুলি রয়েছে, যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, পক্স, মামস, পোলিও, জলাতঙ্ক, হেপাটাইটিস, এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা হয়ে থাকে HIV হিউম্যান ইমিউনো ভাইরাসের জন্য। তারপর হচ্ছে ম্যালেরিয়া রোগগুলির মধ্যে পড়ে যেগুলি ম্যালেরিয়া হচ্ছে বিভিন্ন রোগের জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপিরাম। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এগুলো মনে রাখতে হবে। প্লাজমোডিয়াম ওভেল 103 ডিগ্রি ফারেনহাইট থেকে 104 ডিগ্রি ফারেনহাইটের জ্বর, যেটা হচ্ছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এবং ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, এবং ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 37.6 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা এটা স্বাভাবিক তাপমাত্রা। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। তারপর হচ্ছে ডিপথেরিয়া যেটা রয়েছে, ডিপথেরিয়া হলো, তারপর হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি। তারপর হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এটা হয়ে থাকে। গলা ব্যথা, শ্বাসকষ্ট, দেহে উচ্চতর তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। ডিপিটি প্রতিষেধক ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে নিউমোনিয়া কি, যেটা হচ্ছে একটা ডিপ্লোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারণে হয় থাকে, ফুসফুস আক্রান্ত হয় এবং মাছি বাহক হিসেবে কাজ করে। টিটেনাস, এটা হচ্ছে লকজাও ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামক যার কারণে হয়, এবং ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়া গঠিত রোগ। চোয়ালে বেশি শক্ত হয়ে যায় এবং লকড হয়ে যায়, হা করতে পারে না, ধনুকের মতো পিছন দিক থেকে বেঁকে মেতে যেতে পারে, তীব্র জ্বর বা মাথা যন্ত্রণা ইত্যাদি হয়ে থাকে। টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনের এই রোগের একমাত্র প্রতিষেধক। যক্ষা বা টিউবারকুলোসিস, যেটা টিবি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া এই রোগের বিস্তার ঘটায়। ওজন হ্রাস, দুর্বলতা, দীর্ঘদিন ধরে কাশি ও কাশির সাথে রক্ত ওঠা, শ্বাসকষ্ট হয়, কফ বা থুতু থেকে মাছির সাহায্যে রোগ ছড়ায়। বিসিজি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিং, ভ্যাকসিনের প্রতিষেধক হিসেবে কাজ করা হয়। বিসিজি টিকা দেওয়া হয়, যার ফুল ফর্ম হচ্ছে সেটা হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটি গুইরিন। ডেঙ্গু বা হাড় ভাঙা জ্বর, যেটা ব্রেকবর্ন ফিভার। তারপর হচ্ছে ডেঙ্গু। তারপর হচ্ছে ফ্লেভিভাইরাস এর আক্রমণে হয়ে থাকে। এডিস মশার কারণে দেহের বিভিন্ন তাপমাত্রা আর ঘাটে ঘাটে ব্যথা, মিউকাস পর্দা থেকে রক্তক্ষরণ এবং অনুচক্রে হাড় কমে যায়। হেপাটাইটিস এ, HIV অর্থাৎ হেপাটাইটিস এ জীবাণু, এবং বমি ভাব, হলুদ চর্ম, হলুদ প্রস্রাব, যেটাকে জন্ডিস বলা হয়, সেটা হচ্ছে হেপাটাইটিস এ রোগ। আক্রান্ত রোগীর মলের সাথে খাবার বা পানীয়তে মিশে এই রোগ বিস্তার লাভ করে। হেপাটাইটিস বি হচ্ছে HV, যেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। সহজেই স্বাস্থ্য ভেঙে পড়ে, দ্রুত ওজন হ্রাস ও খিদে লোপ পাওয়া, বমি ভাব, কালচে মূত্র ত্যাগ, ভয়ানক জন্ডিস, ত্বকে চুলকানি ইত্যাদি লক্ষণ দেখা যায়। এরপরে রয়েছে রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, সূঁচ থেকে, রোগীর ব্যবহৃত ব্লেড থেকে। তারপর হচ্ছে মৃতদেহ থেকে শিশুর দেহে, যেটা বিশেষ করে গর্ভকালীন অবস্থায় বা অসুরক্ষিত যৌন সঙ্গমে এই রোগ হয়। তারপর হচ্ছে হেপাটাইটিস যে ভাইরাস, এই ভ্যাকসিন HBV ভ্যাকসিন এই রোগ সংক্রমণ রক্ষা করে। এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা
জীবাণুর নাম হচ্ছে এইচআইভি। জীবাণুর নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে সর্দি ইত্যাদি হয়ে থাকে। যকৃতের সংক্রমণ থেকে জন্ডিস রোগ সেটা হচ্ছে যেটা টি লিম্ফোসাইট কোষ বেশি ধ্বংস করে। অনুচক্রিয়ার সংখ্যা কমে যায় এবং লসিকা গ্রন্থির প্রদাহ হয়। এই রোগ যেভাবে সংক্রামিত হয় তা হলো আক্রান্ত রোগীর সঙ্গে অবাধ যৌন সঙ্গম হবে। এটা আক্রান্ত রোগীর রক্ত গ্রহণ, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, রেজার ইত্যাদি ব্যবহার করলে এবং মায়ের দেহ থেকে প্লাজেন্টার মাধ্যমে শিশুর দেহে সংক্রমিত হয়, অর্থাৎ দুগ্ধ পান করার মধ্য দিয়ে। ডায়রিয়া, অ্যান্টিমিবা জিয়ার্ডিয়া যেটা হচ্ছে প্রোটোজোয়ার কারণে হয়। এছাড়াও ব্যাকটেরিয়া ই কোলাই নামক ব্যাকটেরিয়ার আক্রমণেও এরকম হয়ে থাকে। মল অপেক্ষার জলের পরিমাণ বেশি, দুর্বলতা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, শুষ্কতা প্রধান লক্ষণ। সাধারণত মাছির সাহায্যে এই রোগ হয়ে থাকে ডায়রিয়া। যেটা হচ্ছে টিকাকরণ যেটা হয়ে থাকে, ভ্যাকসিন বা টিকা। কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকেই ভ্যাকসিন বা টিকা বলে। ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন। এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। ভ্যাকসিন বা টিকা বা ভ্যাকসিনেশন যেটাকে বলা হয় টিকাকরণ। তারপরে রয়েছে বহু প্রচলিত টিকা যেগুলো রয়েছে ডিপিটি, যার ফুল ফর্ম হচ্ছে ডিপথেরিয়া, যেটা হচ্ছে পার্টুসিস টিটেনাস, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। বিসিজি, ব্যাসেলাস ক্যালমিটি গুইনিন, ব্যাসিলাস ক্যালমিটি যেটা গুইরিন। তারপর হচ্ছে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন। এমএমআর হচ্ছে যেটা হচ্ছে ম্যালিজ মামস যেটা রয়েছে রুবেলা। টিটি হচ্ছে টিটেনাস টক্সাইড। তারপর হচ্ছে কোভিশিল্ড যেটা আমাদের করোনার টিকাকরণ, কোভ্যাক্সিন, কোভিশিল্ড এগুলি। যেটা হচ্ছে অস্ট্রোজেনেসিয়া অক্সফোর্ড মডেল দ্বারা শিম্প্যাঞ্জির শরীরে থাকা অ্যাডেনো ভাইরাসকে কাজে লাগিয়ে এটি তৈরি করা হয়েছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং পুনে কোম্পানি উৎপাদন করেছে কোভিশিল্ড। তারপর হচ্ছে কোভ্যাক্সিন। মৃত করোনা ভাইরাসকে হাতিয়ার করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর সহযোগিতায় হায়দ্রাবাদ ও ভারত বায়োটেক কোম্পানি এই ভ্যাকসিন উৎপন্ন করেছে, কোভ্যাক্সিন। পৌষ্টিকতন্ত্র যেটা এই তন্ত্রের সাহায্যে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও বহিষ্করণ ঘটে। পৌষ্টিকতন্ত্রের প্রধান দুটি ভাগ হলো পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কি? মুখ গহ্বরের ছাদকে প্যালেট বা তালু বলা হয়। জিহ্বা লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক ভাঁজ দিয়ে আটকানো থাকে। অনেক স্বাদ কোরক থাকে ও জিহ্বার অগ্রভাগে মিষ্টি ও পশ্চাৎভাগে তেতো, দুপাশে অম্ল ও লবণাক্ত স্থান। দাঁত দুটি চোয়ালে 16টি করে, মোট 32টি দাঁত থাকে। দুধের দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। এছাড়া দাঁতের সংকেত যেটা তার হচ্ছে আমাদের ICPM যেটা রয়েছে 16টি, দুটি চোয়ালে 16টি, 32টি দাঁত থাকে এবং দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। দাঁতের সংকেত যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে আমাদের I2/2, তারপর হচ্ছে C1/1, PM2/2, M3/3। গলবিলের মধ্যে কি পড়ে? গ্রাসনালী। গলবিলের পরবর্তী যে 10 থেকে 12 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট, এটি খাদ্যের দলাকে পাকস্থলীতে প্রেরণ করে। পাকস্থলী হচ্ছে যে আকৃতি বিশিষ্ট হয়। গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলে যে কার্ডিয়াক বা ফ্রিংস্টার এবং পাকস্থলী ও যে ডিউডি নামের
সংযোগস্থলে পাইরিক ফিংস্টার থাকে। পাকস্থলীর মিউকাস কোষ থেকে মিউকাস উৎসেচক, পেপটিক থেকে পেপসিন এবং অক্সেন্টিক থেকে হাইড্রোক্লোরিক উৎসেচক খরিত হয়। চর্বিতে ও লালা মিশ্রিত খাদ্য পাকস্থলী পৌঁছালে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। এছাড়াও পাকস্থলীর জল, স্যালাইন, গ্লুকোজ ও ঔষধ ইত্যাদি শোষিত হয়। ক্ষুদ্রান্ত কি স্মল ইনস্টেন্টাইন, যেটা ইনটেস্টাইন, পাকস্থলীর পরবর্তী যে সরু নলাকার অংশ যেখানে কি রয়েছে, যা ডিউডিনাম, জেনুনাম এবং ইলিয়াম দিয়ে গঠিত। ক্ষুদ্রান্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিয়ে গঠিত, পাচিত হয়ে থাকে। বৃহদান্ত্র যেখানে যেটা হচ্ছে আমাদের স্মল টেস্টোস্টাইন হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের বৃহদান্ত্র। ক্ষুদ্রান্তের পরে পায়ু পর্যন্ত নলাকার যে অংশ, সিকাম, কোলম, মলাশয় এবং পায়ুনালী পর্যন্ত বৃহদান্ত্র। পৌষ্টিক গ্রন্থি, মানুষের 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। এগুলি হচ্ছে কর্ণমূলে প্যারোটিড গ্রন্থি, চোয়ালের 2 পাশে সাবম্যাক্সিলারি গ্রন্থি এবং মুখগহ্বরের মেঝেতে মিউকাস পর্দার নিচে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে পরে পৌষ্টিক গ্রন্থির মধ্যে রয়েছে তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে। তার মধ্যে কর্ণমূলে যেটা প্যারোটিড গ্রন্থি রয়েছে, কর্ণমূলে নিজে চোয়ালের 2 পাশে হচ্ছে ম্যাক্সিলারি গ্রন্থি এবং মুখগহ্বরের মেঝেতে মিউকাস পর্দার নিচে রয়েছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। লালা রসে উপস্থিত টায়ালিন উৎসেচক শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, যেটা হচ্ছে লাইসোজোম, যাকে আত্মঘাতী বলা হয় তাকে। লালা রসে উপস্থিত লাইসোজাইম খাদ্যের ব্যাকটেরিয়াতে ধ্বংস করে। যকৃৎ, মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ। যকৃৎ থেকে পিত্ত নির্গত হয়। পিত্তে অবস্থিত পিত্ত লবণ স্নেহ জাতীয় খাদ্য পরিপাক শোষণে সাহায্য করে। যকৃতে কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে। অরিনিতিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে বলে একে জৈব রসায়নগার বলা হয়। পেপসিন উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্যকে পেপটনে পরিণত করে। দুধের মধ্যে উপস্থিত রেনিন উৎসেচক দুধকে প্যারাকেসিনে পরিণত করে। টায়ালিন এবং শ্বেতসার যেটা রয়েছে অগ্নাশয়, এক প্রকার মিশ্র গ্রন্থি। এটি ডিউডিনামের 2 বাহুর মাঝে অবস্থিত, দেখতে এবং অনেকটা পাতার মতো। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাকে সাহায্য করে। একজন সুস্থ স্বাভাবিক কর্মশীল ব্যক্তির প্রত্যহ 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন। তারপরে কি রয়েছে, 2200 থেকে 2500 পর্যন্ত রয়েছে। তারপর হচ্ছে যেটা কার্বোহাইড্রেট 40 কেজি থেকে 1600 কেজি। তারপর হচ্ছে প্রোটিন 100 গ্রাম থেকে যেটা হয়ে থাকে আমাদের 400, ফ্যাট 100 গ্রাম থেকে 900 ক্যালোরি। এবার যেগুলি রয়েছে কয়টা, প্রোটিনের মধ্যে রয়েছে পেপসিন, রেনিন এবং ট্রিপসিন, আর ফ্যাটের মধ্যে রয়েছে গ্যাস্ট্রিক এবং লাইপেজ। রেচন, যে জৈবিক প্রক্রিয়া জীবের দেহে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি দেহের বাইরে নির্গত হয় তাকেই রেচন বলে। পত্রমোচন, যেমন হচ্ছে শিশির, শিরীষ, আমড়া। বাকল মোচন হয়ে থাকে অর্জুন, পেয়ারার। ফল মোচন হয়ে থাকে লেবু, তেঁতুল, আপেলের হচ্ছে ফল মোচন। আর শিমুল, শিরীষ, আমড়া এগুলো হচ্ছে পত্রমোচন। উদ্ভিদের রেচন পদার্থ নাইট্রোজেনবিহীন, যে গঁদ, রঞ্জন, তরুক্ষী, ট্যানিন। নাইট্রোজেনবিহীন হচ্ছে সেটা হচ্ছে গঁদ, রঞ্জন, তরুক্ষীর এবং ট্যানিন হচ্ছে এগুলো নাইট্রোজেনবিহীন। নাইট্রোজেন যুক্তর মধ্যে পড়ে কুইনাইন, ডাটুরিন, নিকোটিন, রেসারপিন। তরুক্ষীর এক প্রকারের সাদা রঙের জলের মতো রেচন পদার্থ যা বট, আকন্দ, পেঁপে, রাবার, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদে পাওয়া যায়। তারপর যে সাজিনা, শিরীষ, আমড়া, বাবলা প্রভৃতি গাছ থেকে গঁদ পাওয়া যায় যাতে কার্বোহাইড্রেট থাকে। শাল গাছের ছালে ও পাইন গাছের পাতায় রঞ্জন পাওয়া যায়, যা চায়ের গাছের পাতায় ট্যানিন পাওয়া যায়। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত যে রেচন পদার্থ সেটাই হচ্ছে উপক্ষার। তারপরে বলছে কুইনাইন বা সিঙ্কোনা গাছের ছালে পাওয়া যায় ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে যা ব্যবহার করা হয়। কুইনাইন যা সিঙ্কোনা গাছের ছালে পাওয়া যায়, ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায়, যা মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। ডাটুরিন ধুতুরা গাছের পাতায় পাওয়া যায়, যা হাঁপানি উপশমকারী হিসেবে ওষুধ তৈরি হয়। রেসারপিন বা সর্পাকান্দা গাছের মূলে পাওয়া যায়, যা রক্তচাপ
কমানোর ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। ক্যাফিন বা কফি গাছের বীজ থেকে পাওয়া যায়, যা বেদনা উপশমনকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। প্রাণীদের রেচন পদার্থগুলি হলো ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কিটোন বডি। এগুলি সব এক একটি রেচন পদার্থ। প্রাণীদের রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কিটোন বডি। অ্যামিবা এবং অন্যান্য এককোষী প্রাণীদের রেচন অঙ্গের নাম হচ্ছে সংকোচনশীল গহ্বর। চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি বা প্লেনিয়া রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। তারপরে হচ্ছে কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। পতঙ্গেদের রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়াম নালিকা। মানুষ সহ বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। বৃক্ক কি? বৃক্ক হচ্ছে দুটি উদর গহ্বরের কটি অঞ্চলের মেরুদণ্ড, যে আমাদের যেটা রয়েছে মেরুদণ্ডের দুই পাশে যে পেরিটোনিয়াম পর্দা দিয়ে অবস্থিত। সিম বীজের মতো দেখতে এবং বৃক্কের অবতল অংশের খাঁজকে হাইলাম বা হুইলাম বলে। বৃক্কের বাইরের স্তর কর্টেক্স, ভিতরের স্তরকে মেডুলা বলে। বাইরের স্তরকে বলা হয় কর্টেক্স এবং ভিতরের স্তরকে মেডুলা বলে। বৃক্ক জলের সাম্যতা বজায় রাখে এবং নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলি বের করে দেয় এবং লবণের সাম্যতা যেমন সোডিয়াম, পটাশিয়াম বজায় রাখে। তারপরে কি? গভীনী। প্রতিটি বৃক্কের হাইলেম অঞ্চল থেকে যে নালী সুমূত্রাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাকে গাভিনী বলে। গাভিনী বৃক্কের মধ্যে প্রবেশ করে যে ফানেল সদৃশ গঠন করে তাকে পেলভিস বলে। বৃক্কের উৎপন্ন যে মূত্র গাভিনীর মধ্যে বাহিত হয়ে মূত্রাশয়ে আসে। মূত্রাশয়ের মধ্যে 400 থেকে 500 মিলিলিটার যে মূত্র সঞ্চিত হলে প্রবল বেগ উপস্থিত হয়, তখন ফিংস্টার পেশি সংকুচিত হয়ে মূত্র বাইরে নির্গত হয়ে থাকে। এরপর হচ্ছে নেফ্রন। বৃক্কের গঠনগত কার্যগত, যেটা বৃক্কের কর্টেক্স স্তরে অবস্থিত, যেটা বাউমন ক্যাপসুল, যেটা হচ্ছে ম্যালপিজিয়াম ক্যাপসুলে বাউমন ক্যাপসুল হচ্ছে ম্যালপিজিয়াম কার্পাসুলে অবস্থিত। এখানে গ্লুমেরুলাস নামক এক প্রকারের রক্ত জালক গুচ্ছ থাকে এবং হেনরির যে লুফ সেটা কিন্তু বৃক্কীয় নালিকাতে ইউ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। যকৃৎ। মানবদেহের অতিরিক্ত রেচন অঙ্গ হলো যকৃৎ, এবং যেটা হচ্ছে মানবদেহের অতিরিক্ত রেচন অঙ্গ যকৃৎ। রক্তের উপাদানের মধ্যে পড়ে। রক্ত এক ধরনের যোগ কলা বা মিশ্র কলা। রক্তের দুটি প্রধান উপাদান রক্তরস এবং প্লাজমা ও রক্ত, যেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটি হচ্ছে রক্তকোষ। রক্তরস থাকে 55% এবং যেটা এর মধ্যে রয়েছে রক্তরসের 55% রক্ত কোষ এবং রক্তরস বা রক্তজালিকা যেটা রয়েছে সেখানে, যেটা হচ্ছে প্লাজমা। এই প্লাজমা বা রক্তরস এর মধ্যে এটার ভাগ হচ্ছে 55%। এই রক্তরসের আবার 91% জল এবং বাকি 9% কঠিন পদার্থ। অজৈব পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা ইত্যাদি কিন্তু রক্তরসের মধ্যে থাকে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা। জৈব পদার্থগুলির মধ্যে রয়ে থাকে প্রোটিন বা যেমন হচ্ছে সিরাম, অ্যালবুমিন, গ্লোবিওলিন, তারপর হচ্ছে প্রোথম্বিন। তারপর হচ্ছে আমাদের প্রোটিনবিহীন যেগুলো থাকে নাইট্রোজেন গঠিত পদার্থ যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি। এরপর হচ্ছে রক্তকণিকা 45%, যেটা লোহিত রক্তকণিকা। ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভাস্কুলাস অঞ্চল থেকে জন্মের 1 মাস পূর্বে যকৃৎ ও প্লীহা এবং জন্মের পর লাল অস্থিমজ্জা থেকে এটা উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা। যেটা হচ্ছে রক্তকণিকা বা কোষ, যেটা 45%। 120 দিন পর্যন্ত রেড ব্লাড কর্পাসুলগুলো বেঁচে থাকে। পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। স্নায়ু শ্বাসবায়ু পরিবহন করে, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, রক্তের ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাম্যাবস্থা বজায় রাখে এবং রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব সমতা রক্ষা করে। ডাব্লিউবিসি যেটা রয়েছে এর মধ্যে হোয়াইট ব্লাড কর্পাসাল অস্থিমজ্জা, প্লীহা ও লসিকা গ্রন্থি থেকে উৎপন্ন করে আমাদের শ্বেত রক্তকণিকা, যার আয়ুষ্কাল 1 থেকে 15 দিন। মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। বেসোফিল রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে এবং রক্তবাহী রক্ত যে দান সেটাকে রোধ করে। ইউসিনোফিলের শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। এরপর হচ্ছে অনুচক্রিকা। লাল অস্থিমজ্জায় মেগা ক্যারিওসাইট কোষের থেকে সৃষ্টি হয়,
গড় আয়ুষ্কাল হচ্ছে 3 থেকে 7 দিন বা 3 দিন। রক্ততঞ্চনে যেটা সাহায্য করে অনুচক্রিকা। রক্তের গ্রুপ RH ফ্যাক্টর যেটা ভিয়েনা চিকিৎসক ল্যান্ডস্টেইনার লোহিত রক্তকণিকায় অবস্থিত যে অ্যাগ্লুটিনোজেন ও রক্তরসে উপস্থিত অ্যাগ্লুটিনিন এর উপর নির্ভর করে রক্তকে 4টে শ্রেণীতে ভাগ করেন এ বি ও। এই পদ্ধতিকে এবিও পদ্ধতি বলা হয়ে থাকে। যেমন হচ্ছে আরবিসি যেটা রেড ব্লাড কর্পাসেলের মধ্যে এ বি ও, যে এ হচ্ছে একে দিতে পারে, বিকে দিতে পারে, এবি হচ্ছে এবি এবং ও কাউকে দিতে পারে না। ও হচ্ছে সার্বজনীন যেটা দাতা, সার্বজনীন দাতা। এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা। এই যে ছকটা রয়েছে সেটা হচ্ছে এ হচ্ছে দান করে এ ও এবিকে এবং নিতে পারে এ ও থেকে এ। তারপরে হচ্ছে এ বিকে এবং এবিকে দিতে পারে, বি আর ও এর কাছ থেকে নিতে পারবে। সবাই ও এর কাছে নিতে পারে, কিন্তু দিতে পারে শুধুমাত্র তার গ্রুপ বা তার যে সমস্ত ইগুলি রয়েছে সহযোগী গ্রুপ, অর্থাৎ এবি ও এরা কিন্তু এ বি গ্রুপকে দিতে পারে। ও হচ্ছে সার্বজনীন দাতা কিন্তু গ্রহীতা নয়, ও হচ্ছে সার্বজনীন দাতা। হরমোন যে জৈব রাসায়নিক পদার্থ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরে প্রবাহিত হয়ে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করে, তাকে ক্রিয়া ধ্বংস করে, সেটাই হচ্ছে হরমোন। 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন প্রথম হরমোনের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানী ব্যালিস এবং স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে হরমোন নামকরণ করেন, এর অর্থ উত্তেজিত করা বা জাগ্রত করা। এবার হচ্ছে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের মধ্যে রয়েছে অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা এর রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA। উদ্ভিদের কাণ্ড এবং ও মূলের অগ্রভাগে বর্ধনশীল পাতায় কোষের উৎপন্ন হয়, অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং কোষীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। উদ্ভিদ কোষে বিভাজিত হয় এবং কোষ আয়তনে বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয় অক্সিনের পরিমাণ বেড়ে যায়। এই কারণে ডিম্বাশয় পরিণত হয় অক্সিজেনের প্রভাবে, নিষেক ছাড়া ডিম্বাশয়ে পরিণত হয়। এই ধরনের ফল বীজহীন হয় এবং যাকে পার্থেনোকার্পি বলা হয়। জিব্রেলিন রাসায়নিক নাম হচ্ছে জিব্রেলিক অ্যাসিড। উদ্ভিদের মূল, বীজ, মুকুল, অঙ্কুরিত চারাগাছ ও বীজপত্র ইত্যাদিতে সংশ্লেষিত হয়। বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় হচ্ছে জিব্রেলিন, এই জিব্রেলিক অ্যাসিড। উদ্ভিদ কোষ বেশি লম্বা হয়। আঙ্গুর, আপেল এবং নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে ও ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে জিব্রেলিন। সাইটোকাইনিন নারকেলের ডাবের জলে, টমেটো এবং ভুট্টা শস্যতে সাইটোকাইনিন থাকে। পাতাকে চিরদিন সবুজ রাখে এবং উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধ করে সাইটোকাইনিন। এছাড়াও ফ্লোরোজেনের এক প্রকার প্রকল্পিত হরমোন যা গাছের ফুল ফোটাতে সাহায্য করে, ফ্লোরোজেন। ইথিলিন এটা এক প্রকারের গাছের হরমোন যা ফল পাকাতে সাহায্য করে, এটি গ্যাসীয় হরমোন। এছাড়াও কিছু কৃত্রিম হরমোন রয়েছে, যেমন হচ্ছে IBA এন্ডল বিউটারিক অ্যাসিড, NNA অর্থাৎ যেটা হচ্ছে ন্যামক্সি গ্যাসোটিক অ্যাসিড। তারপরে রয়েছে যেটা 2,4-D অর্থাৎ ডাইক্লোরো যেটা ডাইক্লোরিফনিক্সি অ্যাসিটিক অ্যাসিড, আগাছানাশক হিসেবে কাজ করে। প্রাণী হরমোনের মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি যেটা পিটুইটারি এবং অ্যাড্রিনাল। বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে রয়েছে লালারস, ঘর্মগ্রন্থি, মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। এগুলো হচ্ছে প্রাণী হরমোন যেগুলি বিভিন্ন জায়গা থেকে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, পিটুইটারি এবং অ্যাড্রিনালিন। বহিঃক্ষরা গ্রন্থি থেকে লালারস ও ঘর্মগ্রন্থি, মিশ্র গ্রন্থি থেকে হচ্ছে অগ্নাশয় থেকে। পিটুইটারি প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলার কারণ হচ্ছে 10টির বেশি হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারিকে আবার হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, তাই একে হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হরমোন ACTH, যেমন হচ্ছে ACTH অ্যাড্রিনাল, যেটা হচ্ছে
কর্ট্রিক হরমোন। তারপরে রয়েছে যেটা GH/STH হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাট্রফিক হরমোন, তো দেহে স্বাভাবিক বৃদ্ধি ঘটায় এবং যেটা হচ্ছে কম ক্ষরণে বামনত্ব হয়। TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ঘটায়। GTH হচ্ছে যেটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, শুক্রাশয় ও ডিম্বাশয়কে উদ্দীপ্ত করে। FSH হচ্ছে ফলিকন স্টিমুলেটিং হরমোন, ডিম্বাশয়ে পরিণতি ঘটায় এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে। ICSH হচ্ছে ইন্টারস্টিরিওশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা জনন গ্রন্থির বিকাশে সাহায্য করে। এবং LTH হচ্ছে লিউটিনাইটিজিং হরমোন, যেটা মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। পিটুইটারির পশ্চাৎ অংশ থেকে ক্ষরিত হরমোন ADH অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন, এটা হচ্ছে পিটুইটারির পশ্চাৎ অংশ থেকে ক্ষরিত হয় ADH অ্যান্টিডাইউরিক হরমোন, যেটা ভেসোপ্রেসিন। এই হরমোনের কম ক্ষরণে বৃক্কের জলের পুনঃশোষণ হয় না, ফলে বারবার পিপাসা পায় এবং প্রস্রাব হয়। একে বহুমূত্র বা ডায়াবেটিক্স ইনসিপিটাস রোগ বলা হয়। এবার হচ্ছে অক্সিটোসিন স্নায়ুর সংকোচন ঘটিয়ে শিশু জন্মে সাহায্য করে। এবার হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে কি রয়েছে, গ্রীবা দেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত, যেটা নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন। মূল বিপাকীয় হাড় বা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, মানসিক পূর্ণতা ও মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায়। থাইরক্সিন হরমোনের অভাবে শিশুদের হাঁটাচলা কথা বলা দেরিতে হয়, একে ক্রিটিনিজম রোগ বলা হয়ে থাকে। বড়দের হয়ে থাকে মিক্সিডিমা। অধিকাংশ গলগণ্ড বা গয়টা রোগ হয়ে থাকে, একে বলা হয়ে থাকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ, আইলেটসের ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন এবং ল্যাঙ্গারহ্যান্স থেকে, যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা থেকে গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে সোমাট্রোসিন হরমোন নির্গত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে এখান থেকে অগ্নাশয় ক্ষরিত অন্তঃক্ষরা গ্রন্থি অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন এবং আলফা কোষ থেকে গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে সোমাট্রোসিন হরমোন ক্ষরিত হয়। ডেল্টা কোষ থেকে সোমাটোট্রেস্টিন হরমোন ক্ষরিত হয়। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা বজায় রাখে, প্রতি 100 ml রক্তে 80 থেকে 120 গ্রাম গ্লুকোজ স্বাভাবিকভাবে। ইনসুলিনের কম ধরনের জন্য এই মাত্রা 150-এর বেশি ছাড়িয়ে গেলে দেহে বিভিন্ন সমস্যা হয়, একে মধুমেহ বা ডায়াবেটিক্স মেলিটাস বলা হয়। ইনসুলিনের কম ক্ষরণের ফলে মাত্রা 150-এর বেশি ছাড়িয়ে গেলে দেহে বিভিন্ন সমস্যা দেখা যায়, মধুমেহ বা ডায়াবেটিক্স মেলিটাস বলে। গ্লুকাগনের কাজ হলো ইনসুলিনের বিপরীতে, অর্থাৎ গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করা। অ্যাড্রিনালিন হরমোন বৃক্কের অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন। স্বাভাবিক অবস্থায় এটা প্রচুর স্বাভাবিক অবস্থার ভূমিকা খুবই নগণ্য, কিন্তু রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোন ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়, জরুরি অবস্থায় এই হরমোন ক্ষরিত হয়, তাই একে জরুরিকালীন বা আপদকালীন বা সংকটকালীন হরমোন বলে। হৃদস্পন্দন বাড়ায় এবং রক্ত প্রবাহকে সংকুচিত করে, রক্তচাপকে বাড়িয়ে দেয়, তারারন্ধ্রকে প্রসারিত করে। টেস্টোস্টেরন কাজ, শুক্রাশয় থেকে ক্ষরিত পুরুষদের প্রধান যৌন হরমোন টেস্টোস্টেরন যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায় এবং ভারী কণ্ঠস্বর, গোঁফ, দাড়ি, পেশিবহল ইত্যাদি দেখায়। ইস্ট্রোজেন, ডিম্বাশয়ের যে পিত্ত গ্রন্থি সেখান থেকে ক্ষরিত হয় ইস্ট্রোজেন, এবং এই নারীসুলভ চেহারা, স্তন ও জরায়ুর আকার বৃদ্ধি, কোমল ত্বক ইত্যাদিতে ইস্ট্রোজেন কাজ করে, ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে। প্রোজেস্টেরন হচ্ছে গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে ডিম্ব উৎপাদন হয় এবং ঋতুচক্র বন্ধ থাকে, এবং গর্ভাবস্থায় স্তন বা গ্রন্থি প্রসারণ এবং প্রসবকালে জননপথের পেশির প্রসারণে হরমোনের বিশেষ ভূমিকা রয়েছে প্রোজেস্টেরনের। কোষ বিভাজন, উদ্ভিদের 3 প্রকার কোষ বিভাজন হয়ে থাকে। এটা হচ্ছে অ্যামাইটোসিস, নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠন না করে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে, একে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়।
ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবদেহে দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজন, যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোষদেহে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যা ক্রোমোজোম সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। মাইটোসিস কোষ বিভাজনের প্রধান স্থান হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর দেহে মাতৃকোষ, তারপর হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রভাগ এবং পাতার বর্ধনশীল এলাকায়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময় এবং অঙ্গজ জনন ও অযৌন জননের সময় হয়ে থাকে। এই কোষ বিভাজন মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, এই কারণে একে মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয়। মিওসিস, যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথম হ্রাস বিভাজন ও পরের সমবিভাজন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয় ও মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সহ 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মিওসিস বলে। যেমন হচ্ছে 2n এখান থেকে যেটা হ্রাস বিভাজন হয়ে থাকে এবং n+n এখান থেকে আমাদের যেখান থেকে হ্যাপ্লয়েড গঠিত হয়ে থাকে। প্রাণীদের যে শুক্রাশয় ও ডিম্বাশয় ঘটে থাকে, এই প্রক্রিয়ায় জনন মাতৃকোষের জননকোষ সৃষ্টির সময় ঘটে। মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের রেণুর মাতৃকোষ। উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরাগধানীর পরাগ রেণু হচ্ছে মাতৃকোষ। যেহেতু অপত্য কোষ এর ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়, তাকে এই জন্যকে হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। কোষ বিভাজনের বিভিন্ন দশা। প্রফেজ দশা, প্রথম দশা বা ক্রোমোজোম সৃষ্টি হয় এবং প্রাণী কোষের ক্ষেত্রে বেম তন্তু গঠিত হয়। মেটাফেজ দশা, দ্বিতীয় দশা, প্রফেজের পর মেটাফেজ, দ্বিতীয় দশা, উদ্ভিদ কোষে বেম তন্তু গঠিত হয়। অ্যানাফেজ দশা, তৃতীয় দশা, যেটা ক্ষণস্থায়ী অপত্য ক্রোমোজোম গঠিত হয় এবং চতুর্থ দশা হচ্ছে টেলোফেজ দশা। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই দশা দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত করে টেলোফেজে। জনন, অযৌন জনন, রেণুর সাহায্যে সরাসরি দেহে কোষ বিভাজন হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। বিভাজন হচ্ছে অ্যামিবা ইউগ্লেনা, কর্কোদ্গম হচ্ছে ইস্ট হাইড্রা, খণ্ডীভবন হচ্ছে স্পাইরোগাইডা, তারামাছ এবং সাগর কুসুম। রেণু উৎপাদন শৈবাল ছত্রাক, মস, ফার্ন। তারপর হচ্ছে পুনরুৎপাদন হচ্ছে প্ল্যানেরিয়া। যৌন জনন হচ্ছে যৌনন কোষ মিলনের ফলে অপত্য জীবের সৃষ্টি হয়। এখানে গ্যামেটের মুখ্য ভূমিকা আছে এবং এটি মিওসিস কোষ বিভাজন নির্ভর। অঙ্গজ জনন, অস্থানিক মূল হচ্ছে যেটা শতমূলী, রাঙালো। অস্থানিক মুকুল হচ্ছে পাথরকুচি। এরপরে রয়েছে কাণ্ড হচ্ছে যেটা হচ্ছে আলু, আদা, ওল। বংশগতির একক যেটা, সেক্ষেত্রে আমাদের হচ্ছে গ্রেগার মেন্ডেল কিন্তু বংশগতির জনক, জোহান মেন্ডেল। বংশগতির পরীক্ষায় তিনি মটর গাছকে বেছে নিয়েছিলেন এবং সেক্ষেত্রে সংকর জিনোটাইপের উদাহরণ হিসেবে 1:2:1 এবং ফেনোটাইপের অনুপাত হচ্ছে 3:1। দ্বিসংকর জনন জিনোটাইপের উদাহরণ ছিল 1:2, 2:4, 1:2, 1:2 এটা, এবং ফেনোটাইপের ক্ষেত্রে 9:3:3:1 অনুপাতে তিনি এটাকে বিভাজন করেছিলেন। অভিযোজন এবং অভিব্যক্তি, জীবের যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়াকে অভিযোজন বলা হয়। এর ফলে জীবের মধ্যে যে সামগ্রিক পরিবর্তন আছে তাকে অভিব্যক্তি বলা হয় থাকে। জৈব অভিব্যক্তির জনক হচ্ছেন ল্যামার্ক, তার লেখা বই হচ্ছে ফিলোসফি জুলজিক। ল্যামার্কের লেখা বই হচ্ছে ফিলোসফিক জুলজিক। ল্যামার্কের মতবাদ যেটা, সেটা ল্যামার্কবাদ নামে পরিচিত। পরিবেশের উপর প্রভাব, প্রতিটি জীবের উপর পরিবেশের প্রভাব ঘটায়। অঙ্গের ব্যবহার অপব্যবহারের ফলে অঙ্গ সুগঠিত সবল এবং অপব্যবহারের ফলে নিস্তেজ হয়ে পড়ে। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার, অর্থাৎ পরিবেশের উপর প্রভাব, জীবের উপর পরিবেশের প্রভাব ঘটে, এই মতবাদ, অঙ্গের ব্যবহার অপব্যবহার মতবাদ এবং অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এইগুলি হচ্ছে ল্যামার্কের মতবাদ। পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তাকে পরবর্তী প্রজন্মের জীবে সঞ্চারিত হয়, নতুন প্রজাতির উৎপত্তি। তারপরে ডারউইনের মতবাদ, প্রাকৃতিক নির্বাচনবাদের জনক হলেন ডারউইন। তারপর হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বা মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই গ্রন্থে তিনি এই মতবাদ প্রকাশ করেছেন, অরিজিন অফ স্পিসিস। ডারউইনের ব্যাখ্যা যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে বংশগতি, তারপর হচ্ছে সীমিত খাদ্য, বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম, ভেদ ও উপকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন বা নতুন প্রজাতির উৎপত্তি। আধুনিক ইকুয়াস, যে ঘোড়ার আদি পূর্বপুরুষ ছিল ইকুপাস, এটা ছিল আধুনিক ইকুয়াস, যে ঘোড়া তার আদি পুরুষ ছিল
ইকুহিপাস। পেরিপেটাস এবং প্ল্যাটিপাস এগুলি হচ্ছে জীবন্ত জীবাশ্ম, হচ্ছে পেরিপেটাস এবং প্ল্যাটিপাস এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। মাছের দুইটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে। উভয়চরদের সরীসৃপ প্রাণীদের 3টে করে প্রকোষ্ঠ হৃৎপিণ্ড থাকে। পাখি এবং স্তন্যপায়ীদের 4 প্রকোষ্ঠ থাকে। আবারও বলছি যে পেরিটোপ্লাস এবং প্ল্যাটিপাস, পেরিপেটাস ও প্ল্যাটিপাস এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। মাছের 2টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। উভয়চর সরীসৃপ এবং প্রাণীদের 3টে ও উভয়চর ও সরীসৃপ প্রাণীদের 3টে করে প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। পাখি স্তন্যপায়ীদের ক্ষেত্রে 4টে প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। পায়রার চোখে যে পেকটিন নামক অঙ্গ থাকার জন্য দূর থেকে শস্যদানা দেখতে পায়, পেকটিন। উটের পাকস্থলীতে ওয়াটার শ্যাক থাকে। শ্রমিক মৌমাছির খাবারের সন্ধান পেলে মৌচাকে ফিরে বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে শ্রমিক মৌমাছিরা। এইটি দেখতে অনেকটা ইংরেজি 4-8 অক্ষরের মতো হয়ে থাকে, তাই একে বলা হয় ওয়াগটেল বা ওয়াগেল নৃত্য। সংবহন যে পদ্ধতিতে বহু কোষী উন্নত জটিল জীবদের প্রতি সজীব কোষে সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস, খনিজ পদার্থ এবং ভিটামিনস, হরমোন, জল, অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষ থেকে বিপাক জাতীয় বজ্রগুলি অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকে সংবহন বলে। মানব সংবহন তন্ত্রের প্রধান উপাদানগুলি হল রক্ত সংবহন এবং হৃৎপিণ্ড, যেখানে রক্ত হলো তরল যোগ কলা যা শিরা এবং ধমনীর মধ্যে এবং হৃৎপিণ্ডের গহ্বরে অবস্থান করে থাকে। রক্তবাহ যে নালীর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয় তাকে রক্তবাহ বলা হয়। এরপর হচ্ছে রক্তবাহ 3 প্রকার হয়ে থাকে। প্রথমত শিরা, এটাই কি রয়েছে যে রক্তবাহর মধ্য দিয়ে সারা দেহ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। শিরার প্রাচীর পাতলা, গহ্বর বড় ও শিরার মধ্যে কপাটিকা থাকে। ধমনী, যে রক্তবাহ দিয়ে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সরে দেহে ছড়িয়ে যায় তাকে ধমনী বলে। ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না, এর প্রাচীর পুরু এবং গহ্বর ছোট হয়ে থাকে। তারপর হচ্ছে জালক, শিরা ও ধমনীর সংযোগস্থলে যে পাতলা প্রাচীর বিশিষ্ট যে সূক্ষ্ম নালীগুলি জালের মতো অবস্থান করে তাদেরকে রক্ত চালক বলে। মানুষের হৃৎপিণ্ডে বক্ষ গহ্বরে ফুসফুস দ্বয়ের মাঝখানে অবস্থিত। হৃৎপিণ্ডের স্পন্দন কবজির উপর রেডিয়াল ধমনীতে অনুভব করা হয়ে যায়। মুক্ত সংবহন, যে সংবহনে রক্তে কেবল রক্তবাহের মাধ্যমে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে সংবহনকালে দেহবরে বা উন্মুক্ত হয় এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে তাকে মুক্ত সংবহন বলে। আরশোলা, চিংড়ি, শামুক ইত্যাদি, এদের রক্ত তাম্র রঞ্জক ঘটিত হিমোসায়ানিন থাকা এরা নীলাভ হয়। বদ্ধ সংবহন, যে সংবহনে রক্তের সর্বদাই রক্তবাহ হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থাকে তাকে সংবাহিত করে। মানুষ সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী ও কেঁচো, জোক ইত্যাদি হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। মেরুদণ্ডী প্রাণী রয়েছে। মানবদেহের হৃৎপিণ্ডের গঠন 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট গঠিত। উপরের প্রকোষ্ঠ দুটিকে বামলিন্দ বা ডাননিলয় এবং বামনিলয় ও ডাননিলয় এইভাবে ভাগ করা হয়। ডানালিন্দের উপরে যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের দিকে নিম্ন মহাশিরা যুক্ত থাকে। বাম অলিন্দের 4টে পালমোনারি বা ফুসফুসীয় শিরা অবস্থান করে। দ্বিপত্র কপাটিকা বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে থাকে। ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ বাম নিলয়ের নিলয়ে সুরক্ষিত থাকে। করোনারি শিরা হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে যুক্ত। মহাধমনী হৃৎপিণ্ডের বাম নিলয়ের সাথে যুক্ত। দ্বিপত্র কপাটিকা বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। পালমোনারি কপাটিকা ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সঙ্গে অবস্থিত। এই যে চিত্রটি রয়েছে যেখানে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ, কপাটিকা, দ্বিপত্র কপাটিকা, বাম নিলয় এবং অন্ত নিলয়। অন্যদিকে রয়েছে ত্রিপত্র কপাটিকা যেখানে নিম্ন মহাশিরা এবং ডান নিলয় রয়েছে। ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দ মহাধমনীর মাঝখানে রয়েছে। হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন রক্ত সংবহনের যে পথ রয়েছে, সারা দেহে বিভিন্ন দূষিত রক্ত পদার্থ ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে এবং ফুসফুস, তাহলে কি করে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে দূষিত রক্তগুলি আসে এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুস শিরা দিয়ে বাম অলিন্দে আসে। এই সময় অলিন্দদ্বয় সম্পূর্ণ হলে সংকুচিত বা অলিন্দের সিস্টল হয়।
এরপর দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা খুলে যায়, ফলে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসে বিশুদ্ধ রক্ত। এই সময়ে নিলয় দুটি ডায়াস্টল অবস্থায় থাকে। নিলয় দুটি সম্পূর্ণ হলে সেগুলি সংকুচিত হয়, নিলয়ের সিস্টল হয়। এই সময় অ্যাওর্টিক কপাটিকা বা পালমোনারি যে কপাটিকাগুলি খুলে যায় এবং অপরপক্ষে দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলি বন্ধ হয়ে থাকে, ফলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীতে এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে। হৃৎপিণ্ডের মধ্যে বিশেষ সংযোগ কলা এসএ নোড যেটা রয়েছে, সাইনো আর্ট্রিয়াল নোড, যা ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরার নিকটে অবস্থিত 70 থেকে 80 স্পন্দন সৃষ্টি করে। এভি নোড হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ডান অলিন্দের অন্তর্হিন্দের পর্দার পিছনে কারোনারি সাইনাস ছিদ্র নিকটে অবস্থিত। নিজের বান্ডিল বা এভি নোড থেকে উৎপন্ন হয়ে যেটা নিচের বিস্তৃত থাকে এবং পার্কিনজি তন্তুর হিঞ্জের উভয় হিঞ্জের বান্ডেল থেকে উৎপন্ন হয়ে পাপিলারি শ্রেণীতে বিস্তৃত থাকে। এসএ নোড থেকে ছন্দ স্পন্দন হয়ে এভি নোড, সেখান থেকে স্পন্দন হিঞ্জের বান্ডিল ও পার্কিনজি তন্তুর মধ্যে নিলয়ের পেশিতে ছড়িয়ে পড়ে। উদ্ভিদের পুষ্টি, স্বভোজী যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে যারা নিজেরা খাদ্য তৈরি করে, পরভোজী হচ্ছে যারা অন্যের ওপর নির্ভরশীল, মৃতবীজী যারা পচা গলিত পদার্থ প্রাণীদের দেহাবশেষ থেকে পুষ্টি শোষণ করে, যেমন হচ্ছে অ্যাগারিকাস, মিউকার, চিস্ট, তারপর হচ্ছে পেনিসিলিয়াম। পরজীবীয় যেগুলো হচ্ছে স্বর্ণলতা, র্যাফলেইয়া, তারপর হচ্ছে পাক্সিনিয়া। এরপর হচ্ছে মিথজীবীর মধ্যে পরস্পর নির্ভরশীল হয়ে উভয়ই উপকৃত হয়। লাইকেন হলো শৈবাল ও ছত্রাক নিয়ে গঠিত। পতঙ্গভোগ যেগুলি রয়েছে, পতঙ্গ ধরে N2 শোষণ করে, নাইট্রোজেন শোষণ করে, কলসপত্রী, সূর্যশিশির এবং পাতাঝাঁঝি। প্রাণী পুষ্টির মধ্যে পড়ে পরজীবী যেগুলি গোলকৃমি, ফিতাকৃমি, উকুন, এঁটুলি এগুলি। মৃতজীবীর মধ্যে পড়ে মানুষের অন্ত্রে এসচেরিশিয়া, তারপর হচ্ছে কলি ইত্যাদি। B12 উৎপন্ন করে থাকে মৃতজীবী এবং মৃতজীবী। তালু এবং গ্রিক বা কোমরে জন্মানো ছত্রাক। তারপর হচ্ছে কপ্রোফ্যাগি গরু এবং শুকুরে। তারপর হচ্ছে সাঙ্গুই, নিডরি, জোঁক এবং রক্তচোষা বাদুড়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের জীবন বিজ্ঞান বা বলা যেতে পারে লাইফ সায়েন্স বা বোটানি বা জুলজির উপরে একটি ম্যারাথন ক্লাস। এই ক্লাসটি যারা দেখলেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।